নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা শুনছেন গল্পের আসর। আর আমাদের চ্যানেলে ইতিমধ্যেই এসে গেছে গোয়েন্দা রুদ্রদার রহস্য রোমাঞ্চ সিরিজ। আমাদের গল্পের ভাণ্ডার পেয়েছে ফেলুদা, ব্যোমকেশ, কাকাবাবুর মতো শ্রদ্ধেয় চরিত্র। এবার আপনারা শুনে দেখুন রুদ্রদার বেশ কিছু রহস্য রোমাঞ্চ অ্যাডভেঞ্চার সিরিজ। আর সিরিজের দুটি গল্প ইতিমধ্যেই আমাদের চ্যানেলে এসে গেছে, তাই সেইগুলো শুনে আসার সাদর আমন্ত্রণ জানালাম। এইরকম রুদ্রদার সাথে আরও রহস্যের জট ছাড়াতে আর বহু অ্যাডভেঞ্চারের সঙ্গী হতে সাবস্ক্রাইব করে দিন আমাদের পরিবার। চলুন শুরু করা যাক লেখক রূপম রায়ের কলমে রুদ্রদা ও সাইকো কিলার। আজ সকাল থেকেই আকাশটা পরিষ্কার। আমি ঘুম থেকে উঠে চায়ের পেয়ালাটায় একটা চুমুক দেব, এমন সময় অবন্তীদি এসে বলল, ধুস, অনেকদিন তো হলো, রুদ্রর কাছে তো সেই মতো একটাও ভালো কেস এলো না, বুঝলি? আমি একটু ঠাট্টার সুরে বললাম, তাতে তোর কি? তুই তো আর গোয়েন্দা নয়। আর রুদ্রদার আগের কেসটায় সরকারের ওপর মহল দিয়ে যা টাকা পেয়েছিল তা দিয়ে ওর শুয়ে বসে চলে যাচ্ছে। রুদ্রদা একটু বারান্দায় দাঁড়িয়ে সিগারেট টানছিল আর বাইরে রাস্তার দিকে চেয়েছিল। আমি জানি ওর এখন সুখের দিন চলছে, কিন্তু কখন যে কেস এসে হাজির হবে তার ঠিক নেই। আমাদের কথা বোধ করি শুনতে পেয়েছিল, তাই ভিতরে এসে বলল, বাহ, আমার কেস নেই তাতে আমার কোনো ভ্রুক্ষেপ নেই। উনি কোথা থেকে এলেন হা হুতাশ করার জন্য? দি, এটাকে কি বলে জানিস? অবন্তীদি একটু ওর চুলের নিচের দিকটা পাক খাইয়ে সগর্বের সাথে বলল, কি বলে শুনি? রুদ্রদা হেসে বলল, এটাই হলো যার বিয়ে তার হুঁশ নেই, ওদিকে পাড়াপড়শি ঘুম নেই। অবন্তীদি গলাটা উঁচু করে বলল, তোরা আর কি বুঝবি, আমি তোর আগের কেসগুলোর কথা ডিটেলসে লিখে রাখছি। আর কদিন পর থেকে ঠিক করছি আমি গোয়েন্দা গল্প লেখা শুরু করব। আর যখন মানুষ আমার গল্প পড়া শুরু করবে, আমার বইগুলো তখন দেখবি বাংলার লোকেদের হাতে হাতে ঘুরবে, বুঝলি? আমি এমনিতেই চা খাচ্ছিলাম। অবন্তীদির লেখক হওয়ার কথাটা শুনে একটা ছোটোখাটো বিষম খেলাম। কাশিটা একটু সামনে নিয়ে বললাম, এটাই বাকি ছিল। ভালো তো, রুদ্রদা তোকে লেখার সময় হেল্প করে দেবে। রুদ্রদাও দেখলাম আমার কথাটা শুনে হাসল। রুদ্রদা বলল, ঠিক আছে, মেনে নিলাম কিছু কিছু কেসে নেওয়া যেতেই পারে তোকে, তবে তার বদলে ভালো কিছু রান্না করে খাওয়াতে হবে আমাদের। কি ঠিক বললাম টনি? আমি একটু মাথা নাড়িয়ে বললাম, রুদ্রদা, একটু সামনের রবিবার কুচি পাঁঠার মাংস হলে কেউ নয়? আর দিয়ের থেকে ওটা ভালো আশা করি এ বাড়িতে কেউ রান্না করে না। দিদি বলে উঠল, ওই পারবি, সারাদিন পড়ে পড়ে থাকবি আর এটা খাবো ওটা খাবো বলে হুকুম দিবি, তাই তো? রুদ্রদা বলল, আহা, রাগ করে না দি, 10টা না 5টা না, একটাই তো দিদি বল। আর বললাম তো, এরপর ভালো একটা কেস এলেই তোকে নিয়ে যাব। এখনই যদি কেস আসে এখনই নিয়ে যাব, প্রমিস। আসলে দাদা বোনের এইসব ঝগড়া লেগেই থাকে। ওগুলো দেখতে বেশ ভালোই লাগে আমার। আমি তো বেশ উপভোগ করি। আমার সাথেও লাগে মাঝে মাঝে। কিন্তু কথা চলার মাঝেই হঠাৎ করে আমাদের চমকে দিয়ে টেলিফোনটা বেজে উঠল। রুদ্রদা তাড়াতাড়ি এগিয়ে গেল ফোনটার দিকে, তারপর তুলে নিয়ে বলল, হ্যালো, রুদ্র বলছি। ও ও সোম আঙ্কেল, বলুন বলুন, শরীর ঠিক আছে তো? কি খুনের চেষ্টা? তাও আপনাকে? হুম, আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আমি এখন ফ্রি আছি, চলে আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেডি হয়েই বেরিয়ে পড়ব, আপনি সাবধানে থাকুন। রুদ্রদা গম্ভীর মুখে ফোনের রিসিভারটা নামিয়ে রেখে বলল, কলকাতার হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি নিরঞ্জন সোমকে একটা লোক বাড়িতে এসে খুন করার চেষ্টা করেছে। আমার এখনই বেরোতে হবে। অনি, তৈরি হয়ে নে, কুইক। অবন্তীদি ওর দিকে তাকিয়ে কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগেই রুদ্রদা বলল, চল, কাকা আমার পরিচিত, কোনো অসুবিধা হবে না আশা করি। তবে আজ যাচ্ছিস চল, গল্পের প্লট পেয়ে যাবি, কিন্তু এদিক ওদিক কিন্তু নিয়ে যেতে পারবো না। ওটা তোকে অনির কাছে পরে শুনে নিতে হবে।
আমি জানি ও অবন্তীদির সাথে যতই ঝামেলা করুক, তবে ভালোবাসেও খুব। অবন্তীদি হাসি মুখে বলল, দাঁড়া, আমিও তৈরি হয়ে আসি। আমি আর রুদ্রদা 2 মিনিটে তৈরি হয়ে নিলাম। তাড়াতাড়ি আমাদের ট্যাক্সি ড্রাইভারকে কল করে দেওয়া হলো। দিদি রেডি হওয়ার আগেই সাথে সাথেই বাইরে মোটর গাড়ির শব্দ শুনতে পেলাম, আর সেটা আমাদের বাড়ির নিচেই থামলো বলে মনে হলো। আমরা 3 জনে তাড়াতাড়ি গাড়িতে উঠে ঠিকানা বলে দিতেই গাড়ি স্টার্ট দিয়ে দিল। দিদি দেখলাম ওর হাতে একটা ছোট নোটবুক আর একটা নতুন ফাউন্টেন পেন সাথে নিয়েছে। আমি যেতে যেতে রুদ্রদাকে বললাম, আচ্ছা রুদ্রদা, উনি সেই মিস্টার সোম, তাই না? রুদ্রদা বলল, হ্যাঁ, প্রাক্তন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। সেদিন দেখাও তো হয়েছিল আমাদের সাথে। আসলে প্রায় মাস 3 আগে লালবাজার থানার বড়বাবু শান্তনুবাবুর মেয়ের বিয়েতে গিয়েছিলাম আমি আর রুদ্রদা। সেইখানে নিমন্ত্রিত বড় বড় লোকেদের মাঝে এই নিরঞ্জন সোমও এসেছিলেন। শান্তনুবাবু রুদ্রদাকে পরিচয় করিয়ে দেওয়ায় সাথে সাথে তিনি ওর খুব প্রশংসাও করলেন, আর এও বলেছিলেন যদি দরকার হয় তবে নিশ্চয়ই ফোন করবেন কোনো না কোনো দিন। কিন্তু সেই দরকারটা যে এমন হবে তা আশা করিনি আমি। রুদ্রদা বলল, উনি ভদ্রলোক এত বছর কোর্টের প্রধান বিচারপতি হিসেবে কাজ করেছেন, কিন্তু শেষ বয়সে এসে এই পুরনো একটা বাগান বাড়ি কিনে কলকাতা শহরে একা থাকতেন নিরিবিলিতে। তাহলে তাহলে ওনাকে কেউ খুন করতে চাইবেই বা কেন? এটাই তো বড় প্রশ্ন। অবন্তীদি পাশ থেকে বলল, দাঁড়া, ধৈর্য ধরে বস, ওখানে গেলেই তো জানতে পারবি। গাড়িতে আর তেমন কিছু কথা হয়নি। বাড়িটা বেশ দূরে, উত্তর কলকাতার পুরনো রাস্তার পাশে নিরিবিলি একটা বাগান বাড়ি। পৌঁছলাম তখন প্রায় বেলা 12টা বাজে। গাড়ি থেকে নেমেই দেখলাম এ তো আমাদের চেনা পরিচিত জিপ দাঁড়িয়ে আছে বাইরে। এটা শান্তনুবাবুর পুলিশ জিপ, চিনতে ভুল হওয়ার কোনো প্রশ্নই নেই। রুদ্রদা ওটা দেখল, তারপর আমার দিকে তাকিয়ে বলল, শান্তনুবাবু লোকটা বোগাস একেবারে। আসবে এইখানে আগে থেকে বলে না। ট্যাক্সিটা শুধু শুধু ভাড়া করলাম। ভাড়া চুকিয়ে ট্যাক্সিটা রাস্তার ধুলো উড়িয়ে চলে গেল। কলকাতার মতন শহরে এত বড় একটা বাগান বাড়ি কিনে থাকার ক্ষমতা যার আছে, তাকে হত্যা করতে যে কেউ চেষ্টা করবে এটাই স্বাভাবিক। সত্যি বেশ বড় দোতলা একটা বাড়ি। তেমন একটা জাঁকজমক নেই বটে, কারণ পুরনো হওয়ার দরুন বাড়ির রং ততদিনে ফিকে হয়ে গেছে। বড় গেটটা খুলে সামনের সাজানো বাগান দিয়ে এগিয়ে যেতে যেতে চোখ পড়ল ওপরের দোতলার বারান্দার দিকের অংশটায়। অসম্ভব সুন্দর রং বেরঙের ফুলের টব শোভা পাচ্ছে সেখানে। অবন্তীদি তো দেখলাম ওগুলো দেখে বেশ খুশি হয়েছে। একটা চাকর এসে দরজা খুলে দিল, তারপর বলল, বাবু ও পড়ে আছেন, একটু ভেঙে পড়েছেন, তবে আপনারা গেলে হয়তো মনে বল পাবে। আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলাম। বাড়ির বয়স হলে কি হবে, নিরঞ্জন বাবুর এলেম আছে বটে। দেশ বিদেশের দামি দামি ফুলদানি আর ঘর সাজানোর জিনিস দিয়ে পুরো নিচের বসার ঘরটা ঠাসা। দেখেই বোঝা যাচ্ছে এই শখের জন্য ঘর সাজাতে ব্যবহার করা হয়েছে। দোতলায় যাওয়ার সময় সিঁড়িতে উঠতে উঠতে রুদ্রদা বলল, দেখ দি, তুই যে সব সময় আমার বিয়ের খোঁটা দিস, দেখে নে, বিয়ে না করে টাকা জমালে কত দামি দামি জিনিসপত্র দিয়ে ঘর সাজানো যায়। এর জন্য চিরকুমার ব্রত অবলম্বন করাই যায়। অবন্তীদি একটু মুখ ঘুরিয়ে বলল, মরণ দশা। আমরা গিয়ে একটা বড় হলঘর পেরিয়ে প্রবেশ করলাম সেই দোতলার বারান্দায়। দোলনার উপরে বসে নিরঞ্জনবাবু সোফায় বসে থাকা শান্তনুবাবুর সঙ্গে কথা বলছেন। রুদ্রদা আর আমাদের আসতে দেখে মিস্টার সোম নিজেই দোলনা থেকে উঠে এসে আমাদের আমন্ত্রণ জানিয়ে বললেন, আসো আসো রুদ্র, বসো। ও, নিরঞ্জন সোম মানুষটির বর্ণনাটাই তো দেওয়া হয়নি। রুদ্রদা বলেছে লেখার সময় সামনের মানুষের একটা বর্ণনা দিয়ে দিতে। আমি তাই করলাম। নিরঞ্জন সোম বেশ শক্তপোক্ত মানুষ, বয়স হয়েছে বেশ, তবে তার মেরুদণ্ড কিন্তু এখনও সোজা। মাথায় সমস্তটা সাদা চুল, ফর্সা রং, যদিও চামড়াটা এখন কুঁচকে গেছে। ছিপছিপে শরীর
আর প্রায় রুদ্রদার মতোই লম্বা, 6 ফুটের কাছাকাছি তো হবেই। শান্তনুবাবু আমাদের বরাবরই চেনা। রুদ্রদাকে দেখা মাত্র বলল, আরে এই দেখো রুদ্র যে, কেস হলেই তো গন্ধে গন্ধে হাজির। হ্যাঁ, রুদ্রদা সেই রকমই হেসে জবাব দিল, কি আর করবে বলুন, স্বয়ং হেড জাস্টিস নিরঞ্জন সোমকে হত্যার চেষ্টা, সেটা তো আর উদ্ধার করা যার তার কম্ব নয়। শান্তনুবাবু হো হো করে হেসে উঠলেন। রুদ্রদা আর আমাকে মিস্টার সোম আগেই চিনতেন, কিন্তু অবন্তীদিকে চেনার কথা না। রুদ্রদা তাই ওর পরিচয় করিয়ে দিল, আর এও বলল যে ও নাকি লেখক হতে চায়। কেসের ব্যাপারে প্লট বোঝার জন্য আমাদের সাথে এসেছে। মিস্টার সোম তো বেজায় খুশি হয়ে বললেন, ভেরি গুড, ভেরি গুড। তোমরা এসেছো, আমার একটু এখন তাও হালকা লাগছে। আঙ্কেল, আপনি তো ভালোই মানুষ। যাকে কয়েক ঘন্টা আগে হত্যার চেষ্টা করা হয় তার মুখে এমন সাহস আর হাসি সচরাচর দেখা যায় না। রুদ্র, আমি আইনের সাথে যুক্ত আছি প্রায় 25 বছর। এখন রিটায়ারমেন্ট নিয়েছি বটে, তবে অপরাধী দেখলেই তার মনে কি চলছে তা বলতে পারি। কিন্তু আজ সেই অপরাধীর কোনোভাবেই আমায় মারার ইচ্ছে যেন ছিল না। সে শুধু আমায় হয়তো আজ ভয় দেখাবার জন্যই এসেছিল, কিন্তু তার কথাবার্তা শুনে মনে হলো সে হয়তো পরেও তার বদলা পুরো করতে আসবে। এমনকি সেই আততাই আমায় একটা নাম অব্দি বলে গেছে। স্ট্রেঞ্জ, অদ্ভুত ঘটনা তো। এ আবার কখনো হয় নাকি? তাই তো রুদ্র তোমাদের সঙ্গে সঙ্গে ডেকে নিলাম। হয়তো পরেও আমার ওপর হামলা হতে পারে বা খুন করার চেষ্টাও হতে পারে। রুদ্রদা বলল, আপনি একটা কাজ করুন, সেই লোকটা আসা থেকে পরপর কি হয়েছে সবটা আমাদের খুলে বলুন। আমি সবটা শুনে তবেই নিজের সিদ্ধান্তে আসতে পারবো। চাকর আমাদের জন্য 1 কাপ করে কফি দিয়ে গেছে। সেটা তুলে একটা চুমুক দিয়ে নিরঞ্জনবাবু বলা শুরু করলেন, আজও রোজ সকালের মতো ঘুম থেকে উঠে আমি নিজের এই বারান্দায় এসে বসি। আর দেখতেই পাচ্ছ, বারান্দায় সাজানো ফুল গাছগুলো একদিকে আর অপর দিকে দোলনাটা। সে যাই হোক, রোজ সকাল সকাল ফুল গাছগুলোতে জল দিই। আজও দিচ্ছিলাম নিজের মতো। তারপর একটু চুপচাপ বসলাম দোলনাটায়। আমার কাজের একটাই চাকর, নাম তার বিশু। অত্যন্ত বিশ্বস্ত, আর আমার সাথে রয়েছে 12 বছরেরও বেশি। বিশুকে ফর্দ করে দিলাম দুপুরে খাওয়ার জন্য বাজার আনতে। ও বাজার বেরিয়ে গেল স্পষ্ট মনে পড়ে। চুপচাপ বসে আছি নিজের মনে, আর পেছনে আমার রেডিওটা বাজছিল। গান ভেসে আসছিল কানে তখন। তাই হয়তো শব্দটা ঠিক করে ঠাউর করতে পারি। ব্যালকনিতে যে একটা লোক এসে দাঁড়িয়েছে তা খেয়ালই করতে পারিনি। পাশের ওই বড় আম গাছটা দেখছো তো, ওই গাছটারই একটা ডাল বেয়ে লোকটা উপরে উঠে আসে। আমি অপর দিকে চেয়ে, লোকটা নিঃশব্দে আমার কাছে এলো। তারপর হঠাৎ করেই আমায় চমকে দিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। লোকটার চেহারা সাধারণ ভেতো বাঙালির মতো গরমের, কিন্তু তার মুখে একটা কালো রঙের বড় মাস্ক পরা, আর তার মাথা আপাদমস্তক টুপিতে ঢাকা। তাই তার মুখ দেখার প্রশ্নই হয় না। এমনিতেই আমার বয়স হয়েছে, বাড়ি দিয়ে বেরোতে পারি না।
আচমকা লোকটা এসে আমার সামনে কেমন একটা অদ্ভুত খ্যানখ্যানে গলায় বলে উঠল, না, উঠতে হবে না। আপনি আপনি আমায় চিনবেন না, তবে তবে আপনাকে কিছু পুরনো স্মৃতি মনে করাতে চাই। আমি তো তাজ্জব বনে গেলাম, জোরভাবে বলে উঠলাম, এইসব হচ্ছেটা কি? আমার সাথে রসিকতা? তুমি জানো আমি কে? সে আমার কথাটা যেন শুনতেই পেল না, অদ্ভুত একটা প্রশ্ন করে বসল। আচ্ছা জজ সাহেব, আপনার 5 বছর আগে একটা কেস, গোবিন্দ নস্করের কথা মনে আছে, যাকে আপনি ফাঁসি কাঠে ঝুলিয়েছিলেন? জীবনে এত কেস দেখেছি, তাই মনে না থাকারই কথা, কিন্তু এটা আমার বেশ মনে ছিল। একটা গোবেচারা জাতীয় মানুষ, কিন্তু সে নাকি ছোরা মেরে খুন করেছে একটা লোককে। প্রথমে দয়া হলেও পরে লোকটার অপরাধের কথা ভেবে ওকে ফাঁসির রায় দিয়েছিলাম। আমি তৎক্ষণাৎ লোকটাকে বললাম, তুমি ওই লোকটার ফাঁসির বদলা নিতে এসেছো নাকি? তবে জেনে রাখো, যার যেটা সাজা আমি তাকে ততটাই সাজা দিই, এবং সেটা আইনত, তাতে আমার কিছু আসে যায় না। লোকটা হঠাৎ আমাকে চমকে দিয়ে পকেট থেকে বার করে আনলো একটা ধারালো ছুরি, তারপর আমার গলার কাছে এনে ওটা আবার নিজের হাতে নিয়ে বলল, জজ সাহেব, আপনি একটা ভুল করে ফেলেছিলেন সেই রায় দেওয়ায়। কারণ সেই খুন সে করেনি, তাকে ফাঁসানো হয়েছিল। আমি বললাম, তাতে তোমার কি? আর আইনি তদন্ত করেই তো তাকে কাঠগড়ায় তোলা হয়েছিল, তাহলে আমার কি দোষ? লোকটা একটু হেসে জবাব দিল, আমার কি? কারণ ওই খুনটা ও করেনি, করেছিলাম আমি, আর সেটা চাপা দিয়েছিলাম, বুঝলেন? হ্যাঁ, তবে আপনি বয়স্ক মানুষ, মিথ্যে কথা বলবো না, সেই খুনের বোঝা এত বছর পর আমার মাথায় চড়ে বসেছে যেন। রোজ রাতে ঘুম আসে না আমার, রোজ একটা অপরাধ বোধ কুড়ে কুড়ে খায় আমায়। হ্যাঁ, কিন্তু একদিন হঠাৎ মনে হলো, আপনি তো জজ ছিলেন, হ্যাঁ? তাহলে দোষ তো আপনার, কারণ লোকটাকে ফাঁসিতে তো আপনি ঝুলিয়েছিলেন, তাই না জজ সাহেব? আমি তাকে বললাম, তুমি যদি আমাকে মারতেই চাও তো মারতে পারো, ভুল হয়েছে যখন আমি স্বীকার করে নিলাম, নাও মারো আমায়। লোকটা অদ্ভুত হেসে ছোরাটা তুলে তার পকেটে আবার চালান করে বলল, না, আপনাকে মারার সময় এখনো আসেনি, বুঝলেন? কারণ আমার উত্তর এখনো আমি পাইনি। কে দোষী, আপনি না আমি, সে উত্তর আমি এখনো পাইনি। তার উত্তর পেলে হয়তো আপনাকে এসে মেরে যাব। বলে লোকটা উঠে একটা টেপ বার করে আমার মুখে চিপকে দিল, আর কালো একটা কাপড় বেঁধে দিল আমার চোখে, আর সাথে হাতও বেঁধে দিল। আমার শরীরের যা অবস্থা, আমি জানি ওর সাথে গায়ের জোরে তো পেরে উঠবো না, আর যার পকেটে ধারালো ছোরা, তাতে আবার মাথায় সামান্য ছিটগ্রস্ত, কোনো জোর জবস্তি আর করিনি। লোকটা যেভাবে এসেছিল চলে গেল ঠিক সেইভাবে। কিছুক্ষণ পর আমার চাকর বিশু এসে আমায় ওই অবস্থায় দেখে সব খুলে দেয়। তারপরেই তোমায় আর শান্তনু বাবুকে কল করি আমি। এই হলো সব ব্যাপার। শান্তনুবাবু সবটা শুনে বললেন, সে কি মশাই, এ তো পাগলের কাজ বলে মনে হচ্ছে।
না হলে শুধু শুধু কষ্ট করে একটা লোক আপনার দোষ ধরিয়ে দিতে এলেন কেন বলুন তো? রুদ্রদা এতক্ষণ চুপচাপ ছিল, এবার সে বলে উঠল, শান্তনুবাবু, আপনি হয়তো ভুলে যাচ্ছেন, লোকটা শেষে বলে গেছে তার ইচ্ছা হলে পরে সে আবার মিস্টার সোমকে খুন করতে আসবে। তাই উনি ঠিকই করেছেন আমাদের খবর দিয়ে। শান্তনুবাবু একটু আমতা আমতা করে বললেন, হ্যাঁ, তাও ঠিক কথা। তাহলে একটা কাজ করুন নিরঞ্জন বাবু, আপনার বাড়িতে আমি একজন পুলিশ মোতায়েন করে দিই। যখন আপনার প্রাণের আশঙ্কা আছে। মিস্টার সোম তাতে একটু হেসে বললেন, শুধু শুধু একটা বয়স্ক লোকের জন্য পুলিশ বসিয়ে কাজ নেই। তার থেকে আপনারা বরং দুজনেই সেই লোকটাকে ধরার ব্যবস্থা করুন। আর বিশু সব সময়ই আমার সঙ্গে থাকে, তাই আর চিন্তা করার কোনো কারণ নেই। রুদ্রদা বলল, তাই বরং ভালো, কিন্তু খটকাটা অন্য জায়গায়। আচ্ছা, লোকটার কথা বলার সময় পাগলামির কোনো লক্ষণ শরীরে ফুটে উঠেছিল কি? একটু মনে করে বলুন তো। নিরঞ্জনবাবু বললেন, না রুদ্র, সাধারণ। গলার স্বর, কথাগুলো এমন ভাবে বলে গেল যেন সবটাই স্বাভাবিক, কিন্তু লোকটার গলা যেন অদ্ভুত রকমের খ্যানখ্যানে, যেন জোর করে গলা পাল্টে কথা বলার চেষ্টা করছে। রুদ্রদা বলল, সে তো হবেই, হয়তো সে পরিচয় গোপন রাখতে চাইছে, তাই জন্য তার এমন প্রচেষ্টা। রুদ্রদা একটু সোফা ছেড়ে উঠে গিয়ে বারান্দার পাশেই থাকা আম গাছের দিকে এগিয়ে গেল। তারপর ভালো করে দেখে বলল, স্ট্রেঞ্জ, ডাল বেয়ে অনায়াসে যে কেউ উঠে আসতে পারে। তারপর এটা ওটা কথা চলল, তেমন বেশি দরকারি না। এর মধ্যে দেখি অবন্তীদি ঘটনা বলার সময় সবটা ওর ছোট নোটবুকে নোট করে নিয়েছে। সব কথা শেষ করে রুদ্রদা এবার উঠে বলল, নিরঞ্জনবাবু, আপনি চিন্তা করবেন না। আর লোকটা হয়তো আপনাকে বিব্রত করার জন্য ওই ভুল বিচার করার কথাটা বলেছে, আমি দেখছি। আর শান্তনুবাবু তো আছেই, আমরা আপনার কোনো ক্ষতি হতে দেব না। তাহলে উঠি আজ। আমরা সবাই নিরঞ্জনবাবুকে নমস্কার জানিয়ে বেরিয়ে এলাম ওনার বাড়ি ছেড়ে। শান্তনুবাবু ওনার কোমরের বেল্টটা ঠিক করতে করতে বলল, রুদ্র, বাড়ির দিকে যাবে তো? চলো, আমার জিপে করে ছেড়ে দিচ্ছি, যেতে যেতে কথাও হয়ে যাবে কিছু। আমরা উঠে পড়লাম শান্তনুবাবুর জিপে। রাস্তায় জিপে যেতে যেতে শান্তনুবাবু বললেন, কি মনে হচ্ছে তোমার এই কেসটা? আমার তো বাবু মাথায় কিছু আসছে না। আমার তো মনে হয় এ কোনো পাগলের কাজ। হয়তো কোনোদিন কাঠগোড়ায় দাঁড়িয়েছিল, আর আমাদের জজ সাহেব তাকে কঠিন শাস্তি দেন, তাই হয়তো এখন এত বছর পর সাজা দিতে ফিরে এসেছে। রুদ্রদা বলল, সব কিছু এত সহজ না শান্তনুবাবু। লোকটা যদি প্রতিশোধ নিতে আসতো, নিমেষেই আজ মিস্টার সোমকে খুন করতে পারত, কিন্তু সে তা করেনি। তার জন্যই লোকটাকে আমার একদম শিক্ষিত মাস্টার মাইন্ড মনে হচ্ছে। শান্তনুবাবু খালি বলল, কি জানি বাপু। গাড়িটা ততক্ষণে আমাদের বাড়ির নিচে গিয়ে দাঁড়ালো। আমরা গাড়ি থেকে নামলাম। রুদ্রদা শান্তনুবাবুর কাছে এগিয়ে গিয়ে বলল, শান্তনুবাবু, একটা কাজ করতে হবে আপনাকে, আর পুলিশের থেকে এই কাজ ভালো কেউ করতে পারবে না আশা করি। আপনি একটা কাজ করুন, ওই পুরনো যে কয়েদি, কি নাম যেন, গোবিন্দ নস্কর, ওর কেসের ফাইলটা একবার খুঁজে দেখুন, আর সব ডিটেলস আমায় জানান। আর লোকটার পরিবারে আর কে কে আছে সেই সব আমার চাই। যতটা তাড়াতাড়ি হয় ততই ভালো। শান্তনুবাবু একটু দীর্ঘশ্বাস ফেলে বললেন, সেই পুরনো ফাইল খোঁজা? উফ, সেই আবার ধুলো ময়লার স্তূপে হাত দেওয়া, পারি না। রিটায়ারমেন্টে এবার আমি নিয়েই নেব, দেখো। যাক, ঠিক আছে, তুমি যখন বলছো খুঁজে দেখবো খন। রুদ্রদা একটু হাসল।
গাড়িটা রাস্তার ধুলো উড়িয়ে বেরিয়ে গেল। সেই দিন বাড়ি ফিরে স্নান খাওয়া শেষ করে বসলাম। রুদ্রদা ওর ঘরে গেল, বলল কেসটা নিয়ে নাকি একটু ভাববে। আমি জানি এখন ওকে বিরক্ত করে লাভ নেই, তাই নিজের মতো চুপচাপ বসার ঘরে একটা বই খুলে পড়ছিলাম। এমন সময় ঘরের টেলিফোনটা হঠাৎ বেজে উঠল। আমি দৌড়ে গিয়ে ফোনটা কানে দিয়ে বললাম, হ্যালো। কিছুক্ষণ সব চুপচাপ। তারপর হঠাৎ করেই নিস্তব্ধতা ভেঙে ফোনের ওপারে একটা মহিলা কণ্ঠ শোনা গেল। রুদ্রবাবু, এত কৌতূহল ভালো নয়, কিন্তু যে যা দোষ করেছে তার থেকে কারোরই রেহাই নেই। সাজা তাকে পেতেই হবে, সে জজ হোক বা অন্য কেউ। আর সব কিছুতে নাক গলানো বন্ধ করুন, তাতে আপনারই মঙ্গল। বলে মুখের উপর ফোনটা কেটে দিল। রুদ্রদা মনে হয় ফোনের শব্দটা শুনেছিল। আমি ওই রকম দাঁড়িয়ে আছি দেখে বা আমার চুপসে যাওয়া মুখের দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে ফোনটা কেড়ে নিল। তারপর কানের কাছে দিয়ে রিসিভারটা নামিয়ে রাখল। সোফার উপর বসে বলল, গলাটা কেমন ছিল? একটা মহিলার গলা রুদ্রদা। হুমকি দিল কিনা বলতে পারবো না, তবে তবে সাবধান হতে বলে দিল। রুদ্রদা আর কিছু বলল না, একটা সিগারেট জ্বালিয়ে ঘরের দিকে চলে গেল। ওর মুখ দেখে বোঝার উপায় নেই ওর মাথার ভিতর তখন কি চলছে। সারাদিন তেমন কিছু একটা ঘটেনি, কিন্তু রাতের বেলা হঠাৎ করেই শান্তনুবাবু ফোন করেছিলেন। ফোন স্পিকারেই ছিল। তিনি যা বললেন তা কিছুটা এই রকম। আরে হ্যালো রুদ্র, হ্যাঁ তুমি যে ওই গোবিন্দ নস্করের খোঁজ নিতে বলেছিলে না, বহু কষ্টে খুঁজে পেলাম ওই ফাইলটা। লোকটা নাকি একটু মাথায় ছিটগ্রস্ত ছিল, আর মানসিক দিকও ঠিক ছিল না। হঠাৎ করেই একদিন কি হলো কেউ জানে না, লোকটা তার প্রতিবেশীকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে। আর তারপরে সেই হত্যার কাণ্ড প্রতিবেশীর স্ত্রী দেখতে পান। সঙ্গে সঙ্গে পুলিশ আসে, আর আদালতে মহিলাই বয়ান দেয় সেই খুন করেছে তার স্বামীকে। ব্যাস, তারপরেই মৃত্যুদণ্ড। আর তার বিচার করেছিলেন আমাদের নিরঞ্জন বাবু। এই হলো সবটা। কি প্যাথেটিক কাণ্ড বলো তো দেখি। আর হ্যাঁ, সব থেকে আশ্চর্যের একটা কথা বলি রুদ্র, তুমি আমার থেকে ওর ফ্যামিলি ডিটেলস চেয়েছিলে না? ওটা খুঁজতে গিয়ে একটা ইন্টারেস্টিং জিনিস খুঁজে পাই। লোকটার একজন নিজস্ব দাদাও আছে, যার নাম সুবিমল নস্কর, আর সে এই শহর কলকাতাতেই আছে। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই লোকটার পেছনে পুলিশ খোঁজ খবর নিয়ে জানতে পারে ওই প্রতিবেশী স্ত্রী, মানে ওই যার স্বামীকে লোকটার ভাই খুন করে, বুঝলে না, সুবিমল নস্করের সাথে নাকি মহিলার কিছু অবৈধ সম্পর্ক আছে। আর ব্যাপারটা বেশ মাখো মাখো, বুঝলে, যা হয় আর কি। ব্যাস, এখনকার মতো এইটুকুই ইনফরমেশন দিতে পারলাম। আর সেই সুবিমলের বাড়ির ঠিকানা ওটা দিচ্ছি, নোট করে নাও। আমি কথা শুনতে শুনতে নোট করে নিলাম ঠিকানাটা। রুদ্রদা এবার টেলিফোনের রিসিভারটা রেখে দিল। রাতে আমি একটু লেখার কাজ করে ঘুমোতে ঘুমোতে দেরি হয়ে গিয়েছিল। সকালে রুদ্রদার ধাক্কায় যখন ঘুম ভাঙল তখন বেজে গেছে প্রায় 9টা। অনি, এই অনি, ওঠ। যেন কুম্ভকর্ণের নাতি। রাতে কি যে করো বাবা জানি না। চা খেয়ে তৈরি হনে তাড়াতাড়ি, নাহলে আমি চললাম একা ওই সুবিমলবাবু লোকটার বাড়ি। সঙ্গে সঙ্গে তড়াক করে লাফিয়ে উঠলাম আমি। চাটা খেয়ে ফ্রেশ হয়ে যখন রেডি হই তখন প্রায় 10টা বেজে গেছে। আমি আর রুদ্রদা তাড়াতাড়ি তৈরি হয়ে নিলাম। আর আজ হলো রবিবার, তাই ছুটির দিন। গেলে লোকটাকে আজকে বাড়িতে পাওয়া যাবে আশা করি। ট্যাক্সি নিয়ে যখন বেরোলাম হালকা রোদ্দুর উঠেছে আকাশে। কলকাতার রাস্তা আজ রবিবার বলে ভিড় আর জ্যাম অনেক কম, তাই খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম গন্তব্যে। বেশ বড় ধরনের আধুনিক দোতলা বাড়িটা। বাইরে বেল দিতেই দরজা খুলে দিল একটা চাকর। কাকে চাই? জিজ্ঞেস করাতে রুদ্রদা বলল, আমরা সুবিমলবাবুর সাথে কিছু কথা বলতে এসেছি। ওনাকে বলুন রুদ্রশঙ্কর রায় এসেছেন।
আমাদের উপরে গিয়ে বসতে বলে দরজা বন্ধ করে দিলেন। আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলাম। বড় ধরনের একটা প্যাসেজ হয়ে বসবার ঘর। ঘরটা বেশ দামি জিনিসপত্র দিয়ে সাজানো। কিছুক্ষণের মধ্যে চাকরটা 2 কাপ চা এনে আমাদের সামনে রেখে দিয়ে বলল, বাবু স্টাডি রুমে আছে, আপনারা চাটা খান, আমি গিয়ে খবর দিচ্ছি যে আপনারা এসেছেন। তারপর রুদ্রদা পড়ার বইয়ের আলমারিটার দিকে এগিয়ে গিয়ে কিছু একটা দেখছিল। যেটাকে খুঁটিয়ে দেখছিল সেটা নিচের কাঁচে ঘেরা তাকের উপরে রাখা একটা ফাইল। রুদ্রদা ওইখানেই দাঁড়িয়ে দেখছিল ভিতরটা। এমন সময় ঘরে প্রবেশ করল মিস্টার সুবিমল নস্কর। রুদ্রদাকে দেখে লোকটা বলল, একই আপনারা হঠাৎ বলেনি কমনেই আমার বাড়িতে কি করছেন? রুদ্রদা এবার ওর প্রাইভেট ইনভেস্টিগেটর কার্ডটা এগিয়ে দিতেই লোকটার মুখটা দেখলাম শুকিয়ে গেল। রুদ্রদা আমার পরিচয় করিয়ে দিয়ে বলল, সুবিমলবাবু, আপনার কাছে আমাদের কিছু প্রশ্নের উত্তর জানার আছে, তাই যদি একটু সময় দিতেন খুবই ভালো হতো। আর এটা পুরোটাই আপনার ভাইয়ের সম্বন্ধে। ভাইয়ের কথা শোনা মাত্র লোকটা দেখলাম তেলে বেগুনে জ্বলে উঠল। ভাই? আমার কোনো ভাই নেই। যে একটা খুনি সে আমার ভাই হতেই পারে না। আপনারা তো পুলিশের লোক নন, তবে আপনাকে আমার এইসব প্রশ্নের উত্তর দেওয়ার কোনো প্রয়োজন বোধ করি না। লোকটার মেজাজ দেখলাম সবসময় তুঙ্গে থাকে। ছোটোখাটো রোগা শরীর আর মাথায় ব্যাকব্রাশ করে আঁচড়ানো চুল, একদম ভেতো বাঙালির মতো। চেহারায় যে এত রাগ থাকে কি করে তা জানি না। রুদ্রদা আর বসল না, কারণ সামনের মানুষটির যদি ইচ্ছা না থাকে তার দিয়ে কিছু বেরোবে না ওর মনে হয়। রুদ্রদা খালি নমস্কার জানিয়ে বলল, শুনুন সুবিমলবাবু, আপনি আমায় বললেন না ঠিক আছে, তবে পুলিশ নিজের উত্তর কিভাবে বার করে নিতে হয় সবটাই জানে। ঠিক আছে, উঠি আজ, আপনার অনেক সময় নষ্ট করে দিলাম। লোকটা দেখলাম হন হন করে পাশের ঘরে চলে গেল। আমরা ওর বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আমি রাস্তায় রুদ্রদাকে প্রশ্ন করলাম, তুমি ছেড়ে দিলে যে? ওনার কথা শুনে তো মনে হলো কোনো জ্বলন্ত আগ্নেয়গিরির থেকে কিছু কম নয়। রুদ্রদা আমার কথায় যেন কিছু ভুরুক্ষেপই করল না, শুধু বলল, চল, কাছেই ডক্টর দাসের কেবিন, কলকাতার নাম করা মানসিক রোগের চিকিৎসা করা একজন ডাক্তার। ওনার দর্শনটা একটিবার করে আসি, বুঝলি? রুদ্রদার মুখে একটা হাসি লেগে রয়েছে। তার মানে ও কিছু একটা সূত্র খুঁজে পেয়েছে, আর সেই সূত্র ধরে হাঁটলে এই কেসের কিনারা করতে পারবে সে। আমি বললাম, তা এখনই ডাক্তারের ক্লিনিক খোলা থাকবে? আজ তো রোববার। রুদ্রদা একটু হেসে বলল, চল না, গিয়েই দেখা যাক। আমি আর রুদ্রদা হেঁটেই পৌঁছে গেলাম ক্লিনিকে। 4 তলার একটা কেবিনে বসেন ডক্টর দাস, আর ক্লিনিকে গোটা 4 রুগীও ছিল। দুপুরবেলা বলে হয়তো রোগীর ভিড়টা একটু কম। রোগীর ভিড় হালকা হয়ে যাওয়ায় আমরা ভিতরে প্রবেশ করলাম। রুদ্রদা হাত জোর করে প্রণাম জানিয়ে বলল, ভিতরে আসতে পারি? ডাক্তারবাবু বোধ করি সব রুগী শেষ মনে করে সব কিছু গুছিয়ে রাখছিলেন। সামনের 2টো সিট দেখিয়ে দেওয়ায় আমরা সেইখানেই বসলাম। রুদ্রদা ওর কার্ডটা এগিয়ে দিতেই উনি বললেন, ও মাই গড, আপনি সেই স্বনামধন্য গোয়েন্দা? হ্যাঁ, বলুন বলুন, হাউ মে আই হেল্প ইউ? আর কিছু নেবেন? চা আর কফি? রুদ্রদা একটু হেসে বলল, আরে না না, এই দুপুরে ওইসব কিছু লাগবে না। আমার খালি একটা ইনফরমেশন চাই, ওটা পেলেই একটা মানুষের প্রাণ বাঁচাতে পারে ডক্টর দাস। উনি একটু উত্তেজিত হয়ে বললেন, অবশ্যই অবশ্যই, বলুন কি জানতে চান? রুদ্রদা সোজাসুজি কথাটা বলে দিল, আচ্ছা ডক্টর দাস, সুবিমল নস্কর এই নামের কোনো লোকের কি আপনি এর মধ্যে চিকিৎসা করেছেন? খুবই রিসেন্ট, ওনার ব্যাপারে একটু জানতে চাই। ডক্টর দাস একটু ভেবে বললেন, মনে থাকার কথা না, কিন্তু কেসটা অদ্ভুত জানেন। লোকটা বোধ হয় আগে কম বয়সে কিছু একটা বড় অন্যায় করেছে, আর সেটা এত বছর পরেও ওই অন্যায়ের অপরাধ বোধ জাগিয়ে তুলেছে। তাই নাকি রাতে ঘুমাতে পারেন না তিনি। এই ধরনের অনেক কেস মাঝে মাঝে আমার কাছে আসে, কিন্তু
এনার ব্যাপারটা একটু আলাদা। উনি কি ভুল করেছেন সেটা যেন বলতে চান না, লুকিয়ে যেতে চান। আর হঠাৎ করেই রেগে যাওয়া এই রোগের একটা বড় সিমটম। কিন্তু কাউকে না কাউকে তো বলতে হবে, না হলে রোগটা মনে চেপে বসলে হয়তো ভদ্রলোক সাইকো হয়ে যেতে পারেন। এতটা প্রভাব বিস্তার করেছে সেটা। রুদ্রদা বলল, ও আই সি। তবে আর একটা কথা বলুন তো, লোকটার সাথে কি কেউ এসেছিল ওনাকে নিয়ে আপনার কাছে? ডাক্তারবাবু বললেন, ওটা বোধ করি ওনার স্ত্রী নন, তবে সম্পর্ক কিছু তো একটা আছে, সেটা বোঝা গেল। ঠিক আছে ডক্টর দাস, আপনার অনেকটা সময় নষ্ট করলাম, অসংখ্য ধন্যবাদ। আমার যা জানার তা জানা হয়ে গেছে। আজ তাহলে উঠি। ভবিষ্যতে যদি কোনোদিন দরকার লাগে আমায় জানাতে ভুলবেন না কিন্তু। কার্ডটা আপনার কাছেই রইল। আমরা নমস্কার জানিয়ে বেরিয়ে পড়লাম। রাস্তায় যেতে যেতে আমি বললাম, আচ্ছা রুদ্রদা, তুমি ডক্টর দাসের কাছে আসার ব্যাপারটা বুঝতে পারলে কিভাবে? বুঝলি না, খুব সহজ। আলমারিটার কাছে ডক্টর দাসের একটা ভিজিটিং কার্ড চোখে পড়ল, আর লোকটার যা কথা বলার ধরন আর রেগে যাওয়া, তা দেখেই বোঝা যায় এর মানসিক কোনো রোগ আছে। তবে এই নিরঞ্জনবাবুকে হত্যা করার চেষ্টা করেছে তার কোনো প্রমাণ এখনো আমার হাতে আসেনি। আমি বললাম, আর প্রতিবেশী মহিলার সাথে সম্পর্ক, ওটাও কিন্তু কোনো সাধারণ ব্যাপার নয়। কথাটা বলতে বলতে আমরা চার মাথার মোড়ে পৌঁছে গেলাম। এদিকটা বরাবরই ভিড় থাকে। আমরা রাস্তাটা ধরে এগোচ্ছি, ভিড়ের মধ্যে একটা লোকের সাথে আমার ধাক্কা লাগলো। তখন বুঝিনি। বাড়ি পৌঁছে পকেটের মধ্যে কিছু একটা ঠেকতেই হাত ঢুকিয়ে দিলাম। পেলাম একটা কাগজ, সেটায় খুদে খুদে অক্ষরে লেখা, পারফেক্ট মার্ডার সেটা নয় যেখানে খুনি ধরা পড়ে না, বরং পারফেক্ট মার্ডার সেটাই যেখানে একটি নিরপরাধ লোক ধরা পড়ে। এটা পাওয়া মাত্র আমি রুদ্রদার কাছে ছুটে গেলাম। রুদ্রদার মুখে কাগজটা দেখে একটা হাসি খেলে গেল। ও শুধু একটা কথাই বলল, সাইকো কিলার। পরের দিন সকালে আমি একটু রুদ্রদার ঘরে গিয়ে দেখি ও চুপচাপ খাটের উপর শুয়ে পা নাড়তে নাড়তে কিছু একটা ভাবছে। পাশে একটা খাতা পড়ে আর সেই কাগজটা। আমি পাশে গিয়ে বসলাম আর বললাম, কিছুকে বুঝতে পারলে রুদ্রদা? রুদ্রদা উঠে বসে একটা সিগারেট জ্বালিয়ে একটা বড় সড়ো টান দিল, তারপর ধোঁয়া ছেড়ে বলল, বেশিরভাগ প্রশ্নের উত্তর পাওয়া গেছে, কিন্তু আমি এটা বুঝতে পারলাম না এতে মিস্টার সোমকে খুন করার মোটিভটা কোথায়। আর যেমন ধর, ওই যে মহিলার সাথে সম্পর্ক আছে লোকটার, সেটা তো জানা গেল, কিন্তু কেন তিনি ওনার সাথে সম্পর্কে জড়াবেন? কেন একজন পতিহারা মহিলা যে বিধবা থাকবে এটা কোন আইনে লেখা আছে যে সে আবার সম্পর্কে জড়াবে না? নিজেই নিজের বলা কথাটা শুনে আমি উত্তেজিত হয়ে উঠলাম। আমার মাথায় তখন একটা সম্ভাবনা উকি দিচ্ছে। আমি বললাম, রুদ্রদা, এটা তো জলের মতন পরিষ্কার। খুনটা সুবিমলবাবু নিজেই করেছেন, আর হয়তো তার প্রতিবেশী মহিলার সাথে তার সম্পর্ক আগে থেকেই ছিল, তাই জন্য তারা জোট বেঁধে খুন করে ওই লোকটাকে। আর আমরা শুনেছি গোবিন্দ নস্কর লোকটার তো একটু মাথায় ছিট আগে থেকেই ছিল। খুন করে তাকে ফাঁসিয়ে দেওয়া এটা তো অতি সহজ কাজ। রুদ্রদার মুখে একটা হাসি খেলে গেল। ও আমার পিঠে চাপড় মেরে বলল, এতদিনে বলা যায় তুই আমার সাথে ঘুরে ঘুরে ভালোই কাজ শিখেছিস। সবটাই তো হলো, আর এটা যে সত্য তা প্রমাণ করা কঠিন কাজ নয়। কিন্তু লোকটা মিস্টার সোমকে খুন করবে কেন? কেন? ডক্টর দাস তো বলেইছিলেন ও বড় সড়ো মানসিক রোগের শিকার। সেই রোগের বশেই হয়তো। রুদ্রদা তৎক্ষণাৎ সিগারেটটা জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিল, তারপর ছুটে এসে বলল, দাঁড়া দাঁড়া, মাথাটা খুলে গেল মনে হচ্ছে। সবটাই ঠিক, গোবিন্দ নস্কর খুন করেনি, আর তাকে ফাঁসিয়েছিল সুবিমলবাবু আর সেই মহিলা মিলে। ইয়েস, আর এটা তোর কালকের পাওয়া কাগজ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে। কিন্তু একটা প্রশ্নের উত্তর আমি খুঁজছিলাম, সেটা হলো কাগজে পাওয়া 26 লেখা নাম্বারটির কথা। এতক্ষণ ভাবছিলাম ওই লেখাটা কোনো বই থেকে নেওয়া, আর সেটা তার
কোড নাম্বার। কিন্তু না, আজকের তারিখটা কত অনি? আমি তৎক্ষণাৎ বললাম, আজ তো 26 রুদ্রদা। তার মানে পরে বুঝতে পারবি, একটা বড় কিছু করতে চলেছে। তাড়াতাড়ি যা পড়ে আছিস ওটা পরেই বেরিয়ে পড়। রাস্তায় যেতে যেতে থানায় শান্তনুবাবুকে তুলে নেওয়া যাবে। আমরা পৌঁছতে দেরি হলে একটা অঘটন ঘটে যেতে পারে। ওঠ ওঠ, তাড়াতাড়ি ওঠ। রুদ্রদা তৎক্ষণাৎ পায়জামাটা চড়িয়ে নিল। আমি তৈরিই ছিলাম। তাড়াতাড়িতে রাস্তায় নেমে একটা ট্যাক্সি নিলাম। রুদ্রদা ঠিকানা বলে দিয়ে বলল, যত তাড়াতাড়ি পারবে চালাও, থানা চলো, এরপর এই ঠিকানায়, কুইক। রুদ্রদার এই কথা শুনে হয়তো ড্রাইভারটাও রহস্যের গন্ধ পেয়েছে। রাস্তায় গাড়ি ছুটিয়ে দিল সে। সময় মতো তাড়াতাড়িতে শান্তনুবাবুকে তুলে নেওয়া হলো। শান্তনুবাবু ওর কয়েকজন পুলিশকে জিপ নিয়ে আমাদের পেছনে আসতে বললেন। আমার মাথায় ঢুকছে না হচ্ছেটা কি। এখন এটা যেন যা ঘটছে সবটাই রঙ্গমঞ্চ, আর রুদ্রদা তার হিরো, সবটাই সে জানে। শান্তনুবাবু শুধু বললেন, তা রুদ্র, এত তাড়াতাড়ি কেন বুঝতে পারলাম না তো? আজ কি কিছু হতে চলেছে? মিস্টার সোমের কি প্রাণের ভয় আছে? রুদ্রদা মাথা নাড়িয়ে উঁচু গলায় বলল, সুবিমল নস্কর লোকটা পুরো সাইকো, আর সেই মিস্টার সোমকে খুন করতে যায়নি আজ। কারণ ওর মানসিক দিকটা এমন, ওর অপরাধ বোধ ওকেই গিলে গিলে খাচ্ছে। তাই ভাইয়ের ওপর দোষ চাপানোর আগেও উনি সেই খুনটা করেছিলেন, আর সেটা তিনি জজ সাহেবের সামনে খুলে বলতে চায় আর তার প্রায়শ্চিত্ত করতে চায়। আর মিস্টার সোম? না, মিস্টার সোমকে ও কোনো ক্ষতি করবে না, এটা আমি 100% শিওর। আমার ভয়টা অন্য জায়গায়। তাড়াতাড়ি চলো ড্রাইভার, না হলে একটা অঘটন ঘটে যাবে। ড্রাইভার ঠিক গাড়ি চালাচ্ছেন না প্লেন সেটা আমি জানি না, কিন্তু ওর গাড়ি চালানোর হাত যে কতটা দক্ষ তা আজ বোঝা গেল। ঠিক 8 মিনিটের মধ্যে 20 মিনিটের রাস্তা প্রায় গতি 60-এর নিচে নামতে না দিয়ে সে আমাদের পৌঁছে দিয়েছে। গাড়ির দরজা খুলে সবে আমরা নামতে যাব, জজ সাহেবের বাড়ির বারান্দা থেকে পরপর 2টো গুলির শব্দ হলো। রুদ্রদা যতটা জোরে হয় দৌড়ে গেল সিঁড়ি বেয়ে। আমি আর শান্তনুবাবু ওর পেছন পেছন বসার ঘর পেরিয়ে প্রবেশ করলাম বারান্দায়। কিন্তু সেইখানের যে দৃশ্য দেখলাম তাতে আমার চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমার হাত পা তখন বরফের মতো শীতল হয়ে এসেছে। রুদ্রদাও পাশে থ মেরে দাঁড়িয়ে। আমি আর শান্তনুবাবু ততক্ষণ বারান্দায় এসে হাঁপাচ্ছি। চোখের সামনে যেটা দেখছি সেটা কিছুটা এই রকম। সামনে বৃদ্ধ মিস্টার সোম দোলনাটায় বসে আছেন। ওনার মুখটা ফ্যাকাশে, আর তার ঠিক অপর দিকে রক্তে ভিজে আছে মেঝের সাদা পাথর। সেই রক্তর উৎস লক্ষ্য করলে দেখা যাবে একটা লোক চোখ উল্টে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছে সেখানে, আর গুলিগুলো ঠিক তার মাথায় করা হয়েছে, আর বন্দুকটা তার নিজের হাতে ধরা, অর্থাৎ তিনি নিজে আত্মহত্যা করেছেন। সেই মৃত পড়ে থাকা লোকটা আর কেউ নন, তিনি স্বয়ং আমাদের মিস্টার সুবিমল নস্কর। রুদ্রদা শুধু দাঁড়িয়ে থাকা অবস্থায় নিচু গলায় বলল, পারফেক্ট মার্ডার সেটা নয় যেখানে খুনি ধরা পড়ে না। হি প্রুভড দ্যাট। আমরা তাড়াতাড়ি ধরাধরি করে মিস্টার সোমকে তুলে ধরি। তিনি একটু অপ্রকৃতিস্থ অবস্থায় ছিলেন। নিজের চোখের সামনে কেউ এসে সুইসাইড করলো তিনি তা ঠিক মেনে নিতে পারেননি। অসুস্থ হয়ে পড়েন তিনি। শুধু যাওয়ার আগে আমাদের বারান্দায় থাকা ফুল গাছগুলোর দিকে ইশারা করলেন। ওনাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। পুলিশ পেছনেই ছিল। পুলিশ নিজেদের কাজ শুরু করে দিয়েছে। রুদ্রদার মুখে কোনো কথা নেই। সে খালি একটা সিগারেট ধরিয়ে নিল, তারপর বারান্দায় ফুল গাছগুলোর দিকে এগিয়ে গেল। সেখানে গাছের আড়ালে লুকানো ছিল একটা ভিডিও ক্যামেরা, আর সেটা সমস্ত ঘটনা রেকর্ড করে রেখেছে। আমরা বেরিয়ে এলাম। রুদ্রদা ক্যামেরাটার রেকর্ডিং চালালো। সেটা কিছুটা এই রকম। স্পষ্ট সব কিছুই, কারণ আত্মহত্যাকারী
নিজে সেটা সেখানে রেখে গেছিল। ভিডিও রেকর্ডিং বলছে সুবিমলবাবু স্বয়ং প্রবেশ করলেন জজ সাহেব নিরঞ্জন সোমের বারান্দায়। মুখে কোনো মুখোশ নেই। তাদের মধ্যে কিছু ছোটোখাটো কথা হলো, কিন্তু সব থেকে যে কথাটা দরকারি সেখানে সুবিমলবাবু উত্তেজিত হয়ে বলছেন, হ্যাঁ আমি তাই সেই রাতে প্রতিবেশীকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করেছিলাম আমি। কারণ লিজা আর আমি দুজনকে ভালোবাসতাম, তাই সেই রাতে দুজন প্ল্যান করে খুন করি লোকটাকে। কারণ আমাদের মধ্যে ভালোবাসার বাধা হয়ে দাঁড়াচ্ছিল খালি ওই লোকটাই। কিন্তু খুনের দিন কিভাবে আমার ভাই ওইখানে এসে পড়ে। ভাইটা ছিল একটু মন ভোলার, মানসিকভাবে অসুস্থ, তাই ওর সাথে কোনোদিনই আমার সদ্ভাব ছিল না। কিন্তু ও খুনটা নিজের চোখে দেখে ফেলেছে, তাই সেখানেই আমাদের বিপদ। সবটা সাজানো হলো, লিজা কোর্টের কাঠগড়ায় দাঁড়িয়ে ওকে খুনি বলে দিল, ব্যাস সব শেষ। কিন্তু কিছুদিন ধরে আমার মাথার ভিতরে ও রোজ স্বপ্নে আসতো সেই খুনের। হ্যাঁ, আমি তো খুনটা করেছিলাম, একটা না দুটো খুন করেছিলাম আমি। আপনি কোনো ভুল সাজা দেননি জজ সাহেব, আপনি নির্দোষ। তাই সব দোষ আমি স্বীকার করছি, না হলে আমি মরেও শান্তি পাবো না। এই ভিডিও ক্যামেরায় সবটা স্বীকার করে গেলাম আমি। আমায় ধরা বা সাজা দেওয়া কারোর পক্ষে সম্ভব নয়। খালি একটাই কথা, আমি পাগল নই, আমি সাইকো নই। চিৎকার করে কথাগুলো বলতে বলতে লোকটা হঠাৎ তার হাত থেকে বার করে আনলো পিস্তলটা। পর দুটো গুলি চালিয়ে দিল নিজের মাথায়, সেটা রেখে। ব্যাস সব শেষ এখানে। রুদ্রদা, আমি আর অবন্তীদি বসেছি আমাদের বাড়িতে খাওয়ার টেবিলে। অবন্তীদি বলল, তাড়াহুড়োতে তো আমায় এই কেসটার সাথেই নিলি না। এবার কিন্তু পরে কি হলো সবটা আমায় খুলে বলতে হবে তোদের। আমি বললাম, আরে চিন্তা কি, আমি আছি কি করতে, সবটা বলছি, শোন তুই। রুদ্রদা শুধু ওর হাতের সিগারেটটায় টান দিয়ে বলল, দি, যদি গল্পটা তুই লিখিস তবে এই গল্পটার নাম দিস সাইকো কিলার। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক রূপম রায়ের কলমে রুদ্রদা ও সাইকো কিলার। পরের সপ্তাহে গল্পের আসরে আবার আড্ডা বসবে নতুন কোনো গল্প নিয়ে। তাই সবার প্রথমে আমাদের পরিবারের গল্পের নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে দিন আমাদের গল্পের আসর পরিবারকে। ধন্যবাদ।